ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরো একটি ক্লাসে। আমরা এখন মূলত দেখছি আমাদের কোর্সের মডিউল 4, যে এখানে আমরা আলোচনা করছি ইলেকট্রিক্যাল মেশিনস অ্যানালজি। ইতিপূর্বে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম এই মডিউলগুলো শেষ করলাম। এবং এই মডিউলগুলোর যে আমাদের ফ্রি ক্লাসগুলো ছিল ওগুলার রেকর্ড তোমরা এই চ্যানেলটাতে পেয়ে যাবে। 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউবে এই চ্যানেলটা সার্চ দিলে এই ক্লাসগুলো পেয়ে যাবে এবং নিজেদের প্রিপারেশনটা আগায় নিতে পারবে। তো লাস্ট ক্লাসে আমরা কি দেখলাম? লাস্ট ক্লাসে আমরা লেকচার 1 দেখলাম, ট্রান্সফরমার বেসিক্স, টার্ন রেশিও, বিভিন্ন ট্রান্সফরমেশন নিয়ে। তো আজকের লেকচারে আমরা লেকচার 2, পাওয়ার ট্রান্সমিশন ইউজিং আইডিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং বাই চান্স তোমাদের যদি কোনো ফল্ট হয়, ডিসকানেক্ট হয়ে যাও, তাহলে এই চ্যানেলটাতে কিন্তু তোমরা যে কোনো সময় ঢুকলে ক্লাসটা দেখতে পাবে। তো আমাদের যেটা প্রসেস, তোমার প্লেস ধরে ধরে দেখতে হবে। প্লেলিস্ট একটা চ্যানেলে কোন লিস্টে ঢোকার পরে ভিডিও ওয়ান ওয়ান লেকচার সিরিজ দেখলে দিলে বুঝতে পারবে, ঠিক আছে। আর কোনো প্রবলেম বুঝতে হলে ট্রিপলি কুইক জব প্রিপারেশন ভাই এস এম একটা ফেসবুক আছে, এখানেও তোমাদের গুলা দিতে পারো, আমরা সলভ করার চেষ্টা করবো। এটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সলিউশন করি। তো তোমরা যারা ইন্টারেস্টেড হো, যদি ইউটিউবে দেখে থাকো, ডেসক্রিপশন তোমরা গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। এবং এখানে যে আমাদের স্টুডেন্ট আছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এটার লিঙ্কটা দেখো। এর আমাদের টপিক কি ছিল? আজকের টপিক ছিল পাওয়ার ট্রান্সমিশন ইউজিং আইডিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। তো আইডিয়াল ট্রান্সফরমার ব্যবহার করে আমরা যদি পাওয়ার ট্রান্সমিট করি তাহলে সেটা কেমন হবে, এই কনসেপ্টটা আমাদের লাগে বিভিন্ন ম্যাথমেটিক্যাল সলিউশন করার জন্য, এবং বিভিন্ন ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে তোমাকে যে আইডিয়াল ট্রান্সফরমার সম্পর্কে, তখন তুমি একটা ভালো আইডিয়া তাদেরকে দিতে পারবে, ঠিক আছে। তো টপিকটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন ইউজিং আইডিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে যা নিয়ে আলোচনা করলাম, একদম ট্রান্সফরমার খুবই বেসিক নিয়ে আলোচনা করলো, এগুলো তোমরা সব জানো। এখন আমরা দেখি, আমরা যদি একটা পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করি, যে এই পাওয়ার সিস্টেমে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, এবং আরেকটা আমরা দেখবো যেখানে ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে। দুই কেসে আমার কি ধরনের চেঞ্জ আসে, এবং তারপর আমরা একটা ম্যাথমেটিক্স দেখবো, একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা দেখবো। তোমাদের প্রশ্নটা দেখা দিচ্ছি আগে। এই ধরনের ম্যাথ গুলা ইদানিং খুব আসতে দেখা যায়, প্রশ্নটা থাকে অনেক বড়, এটা দেখে আমরা ঘাবড়ে যাই, কিন্তু সলিউশনটা কিন্তু খুবই ছোট এই ধরনের ম্যাথের। তো এরকম একটা ম্যাথ প্র্যাকটিস করবো, তাহলে আজকের কনসেপ্টটা একদম বাসা পর্যন্ত আসে প্রান্ত জন থেকে, ঠিক আছে। তো সাপোজ মনে করো তুমি যে অঞ্চলে আছো, ঠিক আছে, সে অঞ্চলের আশেপাশে কোনো পাওয়ার জেনারেটিং স্টেশন নাই, ঠিক আছে। যেমন সাপোজ তুমি মনে করো আছো রংপুরে, ঠিক আছে। রংপুরে জেনারেটিং স্টেশন খুবই কম, তাই না? তাহলে জেনারেটিং স্টেশন আছে কোথায়? অনেক দূরে। সাপোজ মনে করো চট্টগ্রামে আছে অনেকগুলো জেনারেটিং স্টেশন, তারপর এখন মনে করো পায়রাতে হচ্ছে, মাতারবাড়িতে চট্টগ্রামে, তারপরে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনাতে, ঠিক আছে, এক এক জায়গায় আছে। তো এই বিদ্যুৎটা আমরা যখন সরাসরি আমাদের বাসায় ব্যবহার করি, এই বিদ্যুৎটাকে অনেক দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এরপর আমাদের
হাউস হোল্ডে আসতে হয়, তাই না? তো এই যে পথ পাড়ি দেয় সে কিসের মাধ্যমে পাড়ি দেয়? ওই মনে করো এসালম পাওয়ার প্ল্যান্ট 1320 মেগাওয়াট বাঁশখালী, সেখানে তোমার টারবাইনে ভোল্টেজ জেনারেট হলো সাপোজ 100 ভোল্ট, যদি 100 ভোল্ট না, এগুলা মনে করো 11 কেবি, 13.75, 22.5 কেবি, এই রেঞ্জের ভোল্টেজ জেনারেট হয়, ঠিক আছে? তো আমি ধরলাম 100 ভোল্টের একটা ভোল্টেজ জেনারেট হয়েছে। এই তারটা কি হয়, কেবলের অনেক রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলা পার করে তোমার বাসায় আসে, ঠিক আছে? সাপোজ যেই কেবল তোমার ইউজ করা হয়েছে সেই কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, এবং এখানে 1 এম্পিয়ারের কারেন্ট ফ্লো হয়েছে। তারপরে আসছে কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় তুমি একটা লোড কানেক্ট করছো, সেই লোড দিয়ে তুমি এই পাওয়ারটা নিছো, ঠিক আছে? নিলাম। তো নেওয়ার পরে কি হলো দেখো, লোড তো তোমার একটা ভোল্টেজ পাবে, তাই না? তো সে যে ভোল্টেজটা পাবে সেই ভোল্টেজের একটা অংশ কিন্তু কি করবে, এই রেজিস্ট্যান্সটা ড্রপ করে নেবে না? ও একটা ভোল্টেজ ড্রপ করবে এবং একটা পাওয়ার লস করবে। সেটাকে আমরা কি বলি? কপার লস বা আই স্কোয়ার আর লস। তাইলে এই রেজিস্ট্যান্সটা আমার এখানে কতটুকু পাওয়ার লস করতেছে? কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান স্কোয়ার ইন্টু 10 কত হয়? 10 ওয়াট মতো পাওয়ার সে লস করে। আমি সাপোজ একটা ছোট একটা এক্সাম্পল দিলাম। এখন এই সিস্টেমটাই কি করা হয়েছে, উম, যখন ওয়েস্টিং হাউস ট্রান্সফরমার আবিষ্কার করলো তখন এই সমস্যাটা কমে গেছে, যে এখানে লাইনের মধ্যে যে আমার 10 ওয়াট পাওয়ার লস হয়ে গেল, এই লসটাকে কমানোর উপায় আমাদের হাতে চলে আসছে, ঠিক আছে? তো এটা নিয়ে একটা ইন্টারেস্টিং টপিকও আছে, তোমরা গুগলে সার্চ করে বা ইউটিউবে দেখতে পারো, এসি ডিসি ওয়ার, ঠিক আছে? এসি ডিসি যুদ্ধ, এটা নিয়ে তোমরা সার্চ করলে পাবা যে এর আগে তো আমাদের সকল জেনারেটিং সিস্টেম, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম যা ছিল ছোটখাটো পুরাটাই ডিসি ছিল, ঠিক আছে? তো এসি যখন নতুন নতুন আসলো তখন এই এসি কে স্টাবলিশ করার জন্য ডিসির সাথে যুদ্ধ করা লাগছে। ডিসি যেসব যারা ডিসি অপারেট করতো, ডিসি কোম্পানিগুলো, তাদের সাথে যুদ্ধ করে এসি কে স্টাবলিশ করা লাগছে। এবং এসির স্টাবলিশমেন্টটা খুবই ফাস্ট হয়েছে যখন ট্রান্সফরমার আবিষ্কার হয়েছে। এসি আবিষ্কার হওয়ার সাথে সাথেই কিন্তু এসি খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারে নাই, মানুষ গ্রহণ করে নাই। যখন ট্রান্সফরমার আবিষ্কার হয়েছে তারপর থেকে এসি অনেক পপুলার হয়ে গেছে। তার মানে কি, ট্রান্সফরমার এসি সিস্টেমের জন্য মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেশিন, ঠিক আছে? এটা কল্পনা করা যায় না এসি সিস্টেম ট্রান্সফরমার ছাড়া। এবং ইভেন কি ট্রান্সফরমার অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু এই যুগে এসেও তুমি ট্রান্সফরমারের মতো এফিসিয়েন্ট একটা যন্ত্র পাওয়া খুবই টাফ, ঠিক আছে? ট্রান্সফরমারের দক্ষতা নেয়ার টু 100%, এরকম কোনো মেশিন নাই যে মেশিনের দক্ষতা একদম ক্লোজলি 100% বা এর কাছাকাছি। তাহলে দেখো এই সিস্টেমে আমি কি করলাম, একটা ট্রান্সফরমার লাগাই দিলাম মাঝখানে দুইটা, ঠিক আছে? এই সিস্টেমটাই এখানে ভোল্টেজ জেনারেট হয়েছে 100 ভোল্টের। এই ভোল্টেজটাই তুমি কি করলা, 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এটা তুমি একটা ট্রান্সফরমার দিলাম। এখন আমরা এই ট্রান্সফরমারকে কনসিডার করবো একটা আইডিয়াল ট্রান্সফরমার, আদর্শ ট্রান্সফরমার। আদর্শ ট্রান্সফরমার মানে হচ্ছে এর মধ্যে কোনো, এই যে কয়েল, এই কয়েলের কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে? কোনো রেজিস্ট্যান্স জাতীয় লস হবে না, এবং প্রাইমারিতে যতটুকু ফ্লাক্স উৎপন্ন হবে পুরো ফ্লাক্সটাই সেকেন্ডারিতে আসতে পারে। এবং এখানে যতটুকু ভোল্টেজ সেটা তার টার্ন রেশিও অনুযায়ী এদিকে কনভার্ট হবে। সাপোজ এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে এটা কি করবে, ভোল্টেজকে বাড়ায় দিবে, ঠিক আছে? তাহলে 100 ভোল্টটা হয়ে গেল আমার 1000 ভোল্ট, ঠিক আছে? হইলো। হওয়ার পরে এখানে কারেন্ট কি হবে, ট্রান্সফরমার কিন্তু পাওয়ারকে অপরিবর্তিত লাগে, তাইলে এখানে যদি 1 এম্পিয়ার কারেন্ট যায়, ভোল্টেজ যদি তোমার 10 গুণ বাড়ে, তাহলে কারেন্ট কি হবে, 10 গুণ কমবে পাওয়ারটা ঠিক রাখার জন্য। তাহলে কারেন্ট হবে কত, 0.1 এম্পিয়ার। হইলো। তো সেম তোমার যে লাইনের তার তার ছিল, কেবল ছিল, ওদের রেজিস্ট্যান্স তো সেম আগের মতোই।
দশমে আছে। তো এটা থাকার ফলে থাকলো, এদিকে আবার তুমি কি করলা, তোমার যে 1000 ভোল্টের তোমার লাইন ছিল, সেই 1000 ভোল্টটা তোমার এখানে আসলো। যদিও বরাবর 1000 ভোল্ট এখানে আসবে না, কারণ কি, এই রেজিস্ট্যান্স এই ভোল্টেজটাকে কি করবে, ড্রপ করে ফেলবে কিছুটা, তাই না? কিন্তু খুব সামান্য পরিমাণ ড্রপ করবে। দেখো তো, ভোল্টেজ সমান কি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স না? 0.1 ইন্টু 10 কত হবে? 1 ভোল্ট হবে মাত্র ড্রপ। ঠিক আছে, তার মানে খুবই নেগলিজিবল। তার মানে এখানেও তুমি ধরতে পারো এখানেও 1000 ভোল্ট আছে। এরপর এটা মনে করো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে কি হবে, এই ভোল্টেজটা কমে যাবে। তাহলে কমলো, কমার পরে আমার এখানে তাহলে ভোল্টেজ কত দাঁড়াবে স্টেপ ডাউনে, সাপোজ 100 ভোল্ট। এখন দেখো, আমি আগের মতো 100 ভোল্ট এখানে সাপ্লাই দিছিলাম, এখানে 100 ভোল্ট ঠিকই পাইছি, কিন্তু মাঝখানে আমি কি করছি, দুইটা ট্রান্সফরমার ইউজ করছি এবং আমার লোডের কাছে পাওয়ারটা চলে আসছে। এখানে দেখো কতটুকু কপার লস হলো, এখানে কপার লস হবে কত, আই স্কোয়ার আর, তাই না? তাইলে 0.1 স্কোয়ার ইন্টু 10, তাহলে কত আসছে, 0.1 ওয়াট। ঠিক আছে, তাহলে দেখো, ট্রান্সফরমার না লাগাইলে তোমার লাইনে 10 ওয়াট লস হইতো, আর এখন লাগানোতে কত হয়েছে, 0.1 ওয়াট। তার মানে কি 10 গুণ কপার লস কমে গেছে। তাহলে এটা তো কি হইতো, এটা তো আমি একটা জাস্ট রেফারেন্স ভ্যালু ধরছি। পুরা ইলেকট্রিসিটি সিস্টেমে যত বিদ্যুৎ উৎপাদন হয়, সব বিদ্যুৎ কোনো না কোনো ট্রান্সফরমার ঘুরেই তোমার কাছে আসে, এবং বিশাল লাইন ঘুরে ঘুরে তোমার কাছে আসে। তাইলে ট্রান্সফরমার ইউজ করার ফলে এই যে বিশাল লাইনের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা কি করি, কারেন্টটা কমায় দিতে পারি। কারেন্টটা কমায় দিলে কি হয়, পাওয়ার লসটা কমে যায়। ঠিক আছে, তাইলে পাওয়ার সিস্টেমে ট্রান্সফরমার কেন ইউজ করি, যাতে আমার কপার লসটা কমে যায়। ঠিক আছে, তো এখানে কেন আইডিয়াল ট্রান্সফরমার বললাম, ট্রান্সফরমার কিন্তু আসলে এত সোজা বিষয় না। থিওরিটিক্যালি এত সহজ যে দুইটা কয়েল এঁকে দিলে আর ট্রান্সফরমার হয়ে গেল, আসলে কিন্তু এত সোজা বিষয় না। এই যে কয়েল বানাইছো, তার দিয়ে বানাইছো, ওই তারের রেজিস্ট্যান্স আছে, পেঁচাইছো, ইন্ডাকটেন্স তৈরি হয়েছে, কোর লাগাইছো, এই কোর দিয়ে ফ্লাক্সটা ফ্লো হয়ে এখানে আসতে হবে, কোরের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। কোরের মধ্যে যখন ফ্লাক্সটা ফ্লো হয়েছে, কোরের মধ্যে কি হয়েছে, ম্যাগনেটাইজ হয়ে গেছে কোরটা, কোরের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স তৈরি হয়ে গেছে, অনেকগুলো টার্ম চলে আসে। ওই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। কিন্তু আমরা এখন খুবই বেসিক আলোচনা, আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে খুব সহজভাবে এটা বোঝার চেষ্টা করলাম। আমরা নেক্সট যখন এই টপিক গুলাতে যাব না, তখন ওই যে অ্যাডভান্স বিষয়গুলা, এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটাতে কি বলা হচ্ছে দেখো, আহ, বলা হচ্ছে একটা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি আর একটু জুম করব? তোমরা অবশ্য তোমাদের স্ক্রিনেও জুম করে নিতে পারবা। ক্লিয়ার আছে সব? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তোমরা চাইলে তোমাদের স্ক্রিনেও এটা জুম করতে পারবা যদি লেখাটা ছোট মনে হয়। ঠিক আছে, আমি বেশি বড় করলে আবার স্ক্রিনে এখানে কভার করতে সমস্যা হয়ে যায়। আচ্ছা, বলা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম আছে তোমার। ঠিক আছে, আমি একটু আগে যেটা আঁকলাম এটাই একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম মনে করো। সেখানে কি আছে, 480 ভোল্ট এবং 60 হার্জের জেনারেটর আছে। সেই জেনারেটরটা একটা লোডের সাথে কানেক্ট করা, সেই লোডের ইম্পিডেন্স দেওয়া আছে কিসের মাধ্যমে, একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, ওই লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে। তাহলে একটা জেনারেটর, একটা লোড, মাঝখানে ট্রান্সমিশন লাইন। আমরা যেরকম চিত্র আঁকলাম অনেকটা এরকমই, প্রথম চিত্রটার মতো, তাই না? জেনারেটর, লোড, ট্রান্সমিশন লাইন আছে। তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ এট দ্য লোড, লোডের ভোল্টেজ কত। হোয়াট আর দ্য ট্রান্সমিশন লাইন লসেস, ট্রান্সমিশন লাইনে কতটুকু লস হয়েছে। ঠিক আছে, এখানে একটা নতুন জিনিস আছে, দেখো এখানে একটা জে টার্ম আছে লোডের মধ্যে, লাইনেও একটা জে টার্ম আছে। ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে। তো এই রিঅ্যাকট্যান্সটা কিন্তু আমরা এখানে কনসিডার করি নাই, তাহলে ম্যাথটা একটু ভিন্ন হবে এর চাইতে। গেল, এরপর বলছে এই সেম সিস্টেমটা তুমি যদি 1:10
স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করো এবং 10:1 স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করো, ঠিক আছে, জেনারেটর এবং লোডের সাইডে, অর্থাৎ অনেকটা এরকম। এখানে একটা কি 1:10, অর্থাৎ এখান থেকে এখানে 10 গুণ ভোল্টেজ বাড়াবে আর এখান থেকে এখানে 10 গুণ ভোল্টেজ কমাবে, এরকম তুমি ইউজ করো দুটো ট্রান্সফরমার, তাহলে ট্রান্সমিশন লাইনের শেষে, ঠিক আছে, নতুন ভোল্টেজ কত হবে এবং ট্রান্সমিশন লাইনের লস কত হবে, এই জিনিসগুলো তোমার কাছে জানতে চাইছি। তো এই ধরনের ম্যাথ করার সময় সবসময় চেষ্টা করবা এই যে ডাটা এগুলোকে আলাদা করে মার্ক করে নিতে, ঠিক আছে। আমি এই যে সবুজ কালি দিয়ে দিলাম না পরীক্ষার হলে, তাহলে বারবার প্রশ্ন পড়তে পড়তে 4-5 মিনিট চলে যাবে, প্রশ্ন একবার দেখলেই খুঁজে পাবা না কোথায় কোথায় ডাটা আছে। এই পাওয়ার সিস্টেম বা মেশিন এর ম্যাথ গুলাতে যখন বড় বড় প্রশ্ন থাকে, তো এই জন্য ডাটা গুলা মার্ক করে নিতে হয়, নাহলে একটা প্রশ্নে তোমার অনেক সময় চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, এখন যদি আমরা এই ম্যাথটা চেষ্টা করি, তাহলে কিরকম হবে। প্রথমে ঠিক আগের মতো আমাদের যে ফিগার ছিল সেই ফিগারটা যদি আমরা ড্র করি, তাহলে কি একটা ট্রান্সমিশন লাইনের কি আছে, রেজিস্ট্যান্স আছে, তার ইন্ডাকটেন্স আছে, তোমার একটা লোড আছে, সেই লোডের রেজিস্ট্যান্স আছে, সেই লোডের একটা ইন্ডাকটেন্স আছে, ঠিক আছে, এবং তোমার লাইন একটা কিসের সাথে কানেক্টেড, জেনারেটর সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে তোমার এখানে একটা জেনারেটর, এখানে রেজিস্ট্যান্স, এখানে লাইনের ইন্ডাকটেন্স, এখানে লোডের রেজিস্ট্যান্স, লোডের ইন্ডাকটেন্স। তাহলে এই ডাটাটা কত বলা আছে, জেনারেটরের ভোল্টেজ হচ্ছে কত, 480 ভোল্ট, ঠিক আছে, এবং 60 হার্টজ, 60 হার্টজ, এবং ট্রান্সমিশন লাইন, লাইনের বলছে 0.18 এবং জে অফ 0.24, তাহলে 0.18 প্লাস জে অফ 0.24 ওহম। আর লোডের কত, লোডের 4 প্লাস জে অফ 3 ওহম। গেল। হোয়াট ইজ দ্য ভোল্টেজ এট দ্য লোড, সিম্পল একটা এসি সার্কিট হয়ে গেছে, এখন এটা তোমরা সবাই পারবা যে লোডের ভোল্টেজ কত, তার মানে এখানে যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ এখানে কতটুকু ভোল্টেজ আসছে, খুবই সিম্পল। তাহলে তুমি কি করবা, এই সার্কিটের তুমি টোটাল কারেন্টটা বের করো, তাহলে টোটাল কারেন্ট বের করার আগে কি লাগবে, টোটাল ইম্পিডেন্স লাগবে। তাহলে একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে দুইটা ইম্পিডেন্স কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে কি জেড লাইন যোগ জেড লোড, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তুমি যোগ করে দাও, যা আসে সেটা হচ্ছে কি তোমার টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। তো এখানে যেহেতু ভ্যালু ছোটই আছে, এখান থেকে দেখে বসাই দেওয়া যাবে, 4.18 প্লাস জে অফ 3.24 ওহম। গেল। তাহলে এখন কি তোমার লাইনের টোটাল কারেন্টটা পাবা, তাই না, এত ভোল্ট তুমি এখানে কি সাপ্লাই দিচ্ছ, ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আই সমান ভি বাই সেট। তাহলে ভি কত, ভি তোমার বলা আছে 480 ভোল্ট, আর এখানে তোমার কি জেড টিটা অ্যাপ্লাই করতেছো, অর্থাৎ এই ভ্যালু দিয়ে ভাগ, তো যা আসে ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে তোমরা যদি ক্যালকুলেটর পোলার ফর্মে নিয়ে যাও দেখবা এরকম একটা ভ্যালু আসবে, -37.8 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই লাইনে এতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, এখন তোমার এখানে ভোল্টেজ চাইছে, তাই না, তাহলে এখানে ভোল্টেজ কি হবে, এই ইম্পিডেন্সের সাথে এই কারেন্টটা গুণ করলে কি পাবা, তুমি এখানে ভোল্টেজটা পেয়ে যাবে। তাহলে এটাকে আমি বি এল নাম দিচ্ছি, লোডের ভোল্টেজ। তাহলে লোডের ভোল্টেজ আমার কত হবে, I into Z, 90.8 angle of minus 37.8 into লোডের ইম্পিডেন্স 4 plus J of 3, তো যা আসে এটা তোমার হিসাব করে দেখবা প্রায় এরকম আসবে 454 ইন্টু অ্যাঙ্গেল অফ মাইনাস 0.9 ডিগ্রি ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা তোমার একটা আনসার।
তাই না? কারণ তোমার কাছে চাইছে লোডের ভোল্টেজ কত। এখন তোমার কাছে চাইছে কি ট্রান্সমিশন লাইনের লস কত। তো দেখো ট্রান্সমিশন লাইনে যা লস হবে সব কিন্তু রেজিস্ট্যান্স হবে, ইন্ডাক্টরে কোনো লস হবে না। ঠিক আছে, একটা ইন্ডাক্টরের কোনো কি নাই, পাওয়ার অপচয় নাই, ইন্ডাক্টরের পাওয়ার অপচয় শূন্য। পিওর ইন্ডাক্টর পিওর ক্যাপাসিটর দুইটারই পাওয়ার অপচয় শূন্য। এগুলা লাইন থেকে একটা সাইকেলে যে পাওয়ার রিসিভ করে অপর সাইকেলে সেই পাওয়ারটা ফিরাই দেয়, কিন্তু রেজিস্ট্যান্স লাইনে পাওয়ার লস করে। ঠিক আছে, তাইলে আমার যে লাইন লস আমি নাম দিলাম পি লাইন, সেটা কি হবে আই স্কোয়ার ইন্টু আর লাইন। তাহলে লাইনের কারেন্ট কত ছিল 90.8, তাই না? 90.8 স্কোয়ার, এটা যে ম্যাগনিটিউড সেই ম্যাগনিটিউডকে স্কোয়ার করবা ইন্টু লাইনের রেজিস্ট্যান্স কত 0.18। ঠিক আছে, তাহলে কত আসে, যা আসে 1484 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা আনসার। এখন বলা হচ্ছে যদি এটার সাথে একটা ইয়া কানেক্ট করা হয়, কি বলছে, একদিকে 1:10 আর একদিকে 10:1, এরকম যদি তোমার ট্রান্সফরমার কানেক্ট করা হয় তাইলে এর ইয়াটা কেমন হবে, এটা তোমার কাছে জানতে চাইছি। তাহলে এই জিনিসটাই আমরা যদি এই প্রশ্নটা এখানে আবার দেখি তাহলে কেমন হয় দেখো। আমরা এখন প্রশ্নের সেকেন্ড পার্টটার সলিউশনটা দেখব। বি পার্টে কি বলা হচ্ছে যে সেম সিস্টেমটার মাঝখানে তুমি জাস্ট ট্রান্সফরমার লাগাই দাও। কয়টা ট্রান্সফরমার, দুইটা, একটা 1:10 একটা 10:1। ঠিক আছে, 1:10 কোথায় লাগাইতে হবে, একটা জেনারেটর এন্ডে আর একটা কি লোড এন্ডে। ঠিক আছে, তার মানে কি প্রথমে যেটা বলছে সেটা কোথায় লাগাবো, জেনারেটরে, পরেরটা লাগাবো লোডে। ঠিক আছে, তার মানে আমার যে জেনারেটর সেই জেনারেটরটা যদি এখানে থাকে, সাপোজ এখানে আছে সেই জেনারেটর, তাইলে এটার সাথে আমার যে ট্রান্সফরমারটা কানেক্ট হবে, এটা একটা ট্রান্সফরমার, এটা কত হবে, এটা হবে 1:10। এদিকে 1 পেজ থাকলে এদিকে 10 পেজ থাকবে। ঠিক আছে, তার সাথে এখানে লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এবং লাইনের শেষে কি আরেকটা ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার কত 10:1, 10:1, এবং তারপর লোডের রেজিস্ট্যান্স লোডের রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, দ্যাট লাইন দ্যাট লোড। ঠিক আছে, তাহলে দেখো জেনারেটরে তুমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, জেনারেটরের মাধ্যমে 480 ভোল্ট। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা, দেখতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো তাইলে এখানে যে তোমার 480 ভোল্ট আছে, এটা কি হবে 1:10, মানে এটা এদিকে পার হওয়ার সময় 10 গুণ বেড়ে যাবে ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজটা কত হবে, 480টা যদি 10 গুণ হয় তাইলে এই ভোল্টেজটা দাঁড়াবে কত, এই কয়েলের ভোল্টেজ হবে 4800 ভোল্ট। ঠিক আছে, এই 4800 ভোল্টটা কি হবে, এই যে লাইন আছে এই লাইনের ইম্পিডেন্স দিয়ে এখানে যে কারেন্ট আসবে সেটা পার হবে, পার হওয়ার পরে এইখানে ভোল্টেজটা কি হবে, এদিকে 10 গুণ থাকলে এখানে 10 গুণ কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার যে ভোল্টেজ সেই ভোল্টেজের 4800 নাম দিলাম আমি V1, এখানে যে ভোল্টেজ তার নাম দিলাম V2, এখানে যে ভোল্টেজ তার নাম দিলাম V3, এবং ফাইনালি V3 থেকে কি লোডের পাওয়ারটা কি হবে, অ্যাবজর্ব হবে। তাহলে এখন দেখো তোমার এখানে যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের কারণে ভোল্টেজ বাড়ছে কিন্তু কারেন্ট কম, এতটুকু পর্যন্ত আমি আসতে পারছি।
কিন্তু কারেন্টটা কত হয়েছে আমার জানার উপায় নেই। কারণ কি? কারণ এখানে তো কারেন্টটা বলা নেই, বলা থাকলে ভোল্টেজ 10 গুণ বাড়াইছি, কারেন্ট 10 গুণ কমাই দিতাম। তাহলে অঙ্কটা কিভাবে করব? তো ট্রান্সফরমারে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম একটা সিস্টেম আছে ট্রান্সফরমেশনের। এই দিকের ইম্পিডেন্সটা এখানে নিয়ে আসা যায়, এই ইম্পিডেন্স গুলো আবার এখানে নিয়ে আসা যায়, ঠিক আছে? নিয়ে আসার পরে সরাসরি এই জেনারেটরের সাপেক্ষে তুমি যদি এটা কনভার্ট করে, এখানে আনার একটা নিয়ম আছে, কনভার্ট করে এটা দিয়ে ভাগ দাও, তাহলে এখানে তুমি কারেন্টটাই পেয়ে যাবে, ঠিক আছে? সেটাকে বলে ট্রান্সফরমারের লোড ট্রান্সফরমেশন, এক সাইড থেকে আরেক সাইডে, ঠিক আছে? তো এই যে এখানে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কত? এই ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কিন্তু 10। ট্রান্সফরমেশন রেশিও মানে হচ্ছে এনপি বাই এনএস, প্রাইমারি টার্ন ডিভাইডেড বাই সেকেন্ডারি টার্ন, এই অনুপাত। আর এই যে ট্রান্সফরমার আছে, এটা ট্রান্সফরমেশন রেশিও কত? এনপি বাই এনএস, 1/10, ঠিক আছে? তাহলে দেখো, তুমি এই যে লোডটা, এটাকে যদি তুমি এখান থেকে কনভার্ট করে এখানে নিয়ে আসতে চাও, এই ওয়াইন্ডিং থেকে এই ওয়াইন্ডিং এ ট্রান্সফার করতে চাও, তাহলে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যদি কোনো লোড আনতে হয়, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তোমরা লাস্ট ক্লাসটা যারা দেখো নাই, ইউটিউবে গিয়ে মেশিন মডিউলে ঢুকবা, মেশিন মডিউলের প্লেলিস্টে ক্লাসটা দেখে নিবা, ফার্স্ট ক্লাসটা ওখানে পেয়ে যাবা। তাহলে দেখো, জেড প্রাইম লোড সমান কি হবে? অর্থাৎ আমি এই লোডটাকে এখানে আনতেছি, নাম দিচ্ছি জেড প্রাইম লোড। সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কোনো কিছু আনলে যেই ট্রান্সফরমার দিয়ে পার করে আনবা, ওই ট্রান্সফরমার যে টার্ন রেশিও আছে, সেই টার্ন রেশিও স্কোয়ার করে কি করতে হবে? যাকে আনবা তার ইম্পিডেন্স দিয়ে গুণ করতে হবে। আর যদি উল্টাটা করতা, কোনো একটা ইম্পিডেন্স কে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিয়ে যাইতা, ঠিক আছে? প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিয়ে যাও, তাহলে কি করতা? এখানে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনার কারণে এ স্কোয়ার দিয়ে গুণ করছো, আর প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাইলে এ স্কোয়ার দিয়ে তুমি ভাগ করতা, ঠিক আছে? তাহলে এখানে আমি কত পাচ্ছি? এখানে পাচ্ছি 10 স্কোয়ার ইন্টু জেড লোড কত? 4 প্লাস জে অফ 3। তাহলে আমি পাইলাম, এটার সাপেক্ষে আমার ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। এখন দেখো, এখানে তো আমার 4800 ভোল্ট, তাহলে আমার সার্কিটটা কেমন হয়ে গেছে? সার্কিটটা হয়ে গেছে, আমার এখানে 4800 ভোল্ট আছে, সেই 4800 ভোল্টের সাথে জেড লাইন আছে, এবং এইটাকে যখন আমি এদিকে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে, তখন এই টার্মটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে এটা একটা এরকম সিরিজ সার্কিট হয়ে গেছে, এখানে 4800 ভোল্ট, এখানে জেড লাইন, এই ট্রান্সফরমারটা এখন আর নাই, এটার যে সমতুল্য ইম্পিডেন্স সেটা আমার এদিকে চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে জেড প্রাইম লোড, ঠিক আছে? কারণ কি, এই জেড লোডটাকে কনভার্ট করে তুমি জেড প্রাইম লোড বানাইছো, ঠিক আছে? সেটাই হচ্ছে এটা। গেল। তাহলে দেখো, সিম্পল একটা যেহেতু সিরিজ সার্কিট, এখন তো তুমি সহজেই এখানের কারেন্টটা পাবা, তাই না? তাহলে এখানে কারেন্টটার আমি নাম দিলাম লাইন কারেন্ট, আই লাইন। তাহলে আই লাইন সমান কি হবে? আই লাইন হবে 4800 ভোল্ট ডিভাইডেড বাই জেড লাইন যোগ জেড প্রাইম লোড, ঠিক আছে, নট জেড লোড। তাহলে যা আসে, এটাকে তুমি 4800 কে কি করবা? 4800 কে এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্স, এই দুইটা যোগফল দিয়ে ভাগ দিবা, দিয়ে ক্যালকুলেটরটা যদি পোলার ফর্মে নিয়ে যাও, তাহলে তুমি দেখবা তোমার এরকম একটা ভ্যালু আসবে, 9.59 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.88 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে? গেল। তাহলে তুমি লাইনের কারেন্ট পাইছো। লাইনের কারেন্ট পাওয়া মানে কি? তাহলে তোমার সহজ হয়ে গেল, লাইনের রেজিস্ট্যান্স জানো, লাইনের কারেন্ট পাইছো, তাহলে তো লাইনের লস পেয়ে যাবা, তাই না? লাইনের লস চাইছে না তোমার কাছে? তাইলে আমার লাইন লস কত হবে? একটা আনসার আমি পেয়ে যাচ্ছি এখন। লাইন লস এর ফর্মুলা কি? আই লাইন স্কোয়ার ইন্টু আর লাইন। তাহলে আই লাইন কত? আই লাইন হচ্ছে 9.59 লাইনের কারেন্ট। আর লাইনের রেজিস্ট্যান্স কত? লাইনের রেজিস্ট্যান্স ছিল 0.18, ঠিক আছে, 0.18। তাহলে করে তোমার হিসাব করে যা আসে তাই, 16.55 ওয়াট। এটা তোমার আরেকটা অ্যান্সার। এখন দেখো,
ফার্স্ট কেসে যখন তুমি ট্রান্সফরমার ইউজ করছিলে না, তখন তোমার কি হয়েছিল? ওই সেম ম্যাথে যখন তুমি ট্রান্সফরমার দাও নাই, তখন দেখো লাইনে 1484 ওয়াট লস হয়েছিল। জাস্ট তুমি দুইটা ট্রান্সফরমার ইউজ করার কারণে দেখো লসটা কি পরিমাণ কমে গেছে, 1484 থেকে মাত্র 16 ওয়াট লসে চলে আসছে। ঠিক আছে, তাহলে বিশাল পরিমাণ পাওয়ার আমরা সেভ করে ফেলছি। তাহলে গেল। এরপরে আমার কাছে কি চাইছে, এই যে লোড এখানে লাগাইছো, এই লোডের তোমার আরআরিতে ভোল্টেজ কত হবে। তাহলে এই লোডের আরআরিতে ভোল্টেজ কত হবে। এখন দেখো তুমি এখানে ভোল্টেজটা জানো 4800 ভোল্ট। 4800 ভোল্টের কারণে এখানে যেটা ড্রপ হবে, সেই ড্রপটা তুমি এখন কারেন্ট যেহেতু জানো ড্রপটা পেয়ে যাবা। তাহলে তুমি ভি টু পেয়ে যাবা। ভি টু পাইলে ভি টু কে 10:1 রেশিও দিয়ে ভিত্রিটা পেয়ে যাবা। আর ভিত্রিটাই কি তোমার আরেকটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এখন কি করব, ভি টুটা বাইর করব। ভি টুটা কি হবে, এদিকে আছে 4800 ভোল্ট, 4800 ভোল্ট থেকে এই ড্রপটা বিয়োগ দিব। সেই ড্রপটা কি, আই লাইন ইন্টু জেড লাইন। ঠিক আছে, তো দেখো পাওয়ার লসের ক্ষেত্রে তোমার শুধু রেজিস্ট্যান্সটাই সিগনিফিকেন্ট, কিন্তু ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে শুধু রেজিস্ট্যান্স না, পুরো ইম্পিডেন্স সহ দিতে হবে। কারণ ভোল্টেজ ড্রপ কিন্তু রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স দুইটাই ভোল্টেজ ড্রপ করে, ক্যাপাসিট্যান্স ভোল্টেজ ড্রপ করে, কিন্তু ইন্ডাক্টেন্স আর ক্যাপাসিট্যান্স পাওয়ার লস করে না। এই জন্য আমরা কি পাওয়ার লস বের করার সময় শুধু রেজিস্ট্যান্স দিছি, কিন্তু ভোল্টেজ ড্রপ বের করার সময় দুইটাই দিতে হবে। তাহলে কত আসে, 4800 মাইনাস লাইনের কারেন্ট যা আসছিল আমার কত, 9.59 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.88। ঠিক আছে, এটার সাথে জেড লাইন, জেড লাইন কত ছিল, 0.18 প্লাস জে অফ কত ছিল, 0.24। ঠিক আছে, তো এটা করার পরে তোমার ভি টুটা পেয়ে যাবা। ভি টু যা আসে, ভি টু আসবে মনে করো 4797.24 অ্যাঙ্গেল অফ মাইনাস 9.61 ইন্টু 10⁻³ যা আসে আর কি, ক্যালকুলেট করে এত ভোল্ট স্যার ইন্টু 10⁻³ এত ভোল্ট। তাহলে আসলে তুমি ভি টু পাইছো, এখন তোমার কাছে চাইছে কিন্তু ভি থ্রি, তাই না? লোডের আরআরিতে ভোল্টেজ কত। তাহলে ভি টু যেহেতু জানো, এটা কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, 10:1। ঠিক আছে, বেশি থেকে কমছে। তাইলে এটাকে কি করতে হবে, এই 10 দিয়ে ভাগ করে দিলে ভি থ্রিটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তোমার ভি থ্রি কি হবে, ভি থ্রি হবে ভি টু বাই 10। ঠিক আছে, তাহলে ভি টু বাই 10 করলে কত আসবে, ভি টু তো এইটা, এটাকে 10 দিয়ে ভাগ করলে জাস্ট এই দশমিকটা এখানে চলে আসবে। তাহলে তোমার কত আসবে, 479.24 অ্যাঙ্গেল অফ মাইনাস 9.61 ইন্টু 10⁻³ ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি আরেকটা আনসার। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কেসে আমরা কিন্তু ভোল্টেজ বের করিনি, কিন্তু তুমি যদি ভোল্টেজ বেরও করতা তাহলেও দেখতা, তুমি 480 থেকে যখন তোমার কারেন্ট অনেক হাই 90 এম্পিয়ার, এই 90 এম্পিয়ার কারেন্ট দিয়ে ইম্পিডেন্স কি গুণ দিবা, তখন এখানে তুমি কি এত ভালো ভোল্টেজ পাবা না। এখানে ভোল্টেজ পাইছো 479.24, তার মানে কি তোমার 480 সাপ্লাই দিয়ে 479 পাইছো, আরো বেশি পাইছো, মানে 1 ভোল্টও ড্রপ হয় নাই। কিন্তু তুমি এটা বাসায় ক্যালকুলেশন করে দেখতে পারো যে 480 থেকে এই কারেন্টটা নিবা 90.8 ইন্টু মাইনাস 37.8, এটাকে তুমি এই ইম্পিডেন্স দিয়ে গুণ করবা, দেখবা যে এই যে এখানে ভোল্টেজ আসবে, এটা কখনোই এত ভালো ভোল্টেজ আসবে না, 479 আসবে না, আর কমে যাবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমার ইউজ করার সুবিধা আমরা ম্যাথের মাধ্যমেও দেখলাম যে লাইনের লস এবং কি ভোল্টেজের ড্রপ। ঠিক আছে, তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে, তাহলে বলতে পারো। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা,
তো কারো যদি কোনো সমস্যা না থাকে, আমাদের আজকের টপিকটা আমরা এখানে শেষ করব। ছোট্ট একটা আলোচনা ছিল। তো নেক্সট লেকচারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে পার ইউনিট ক্যালকুলেশন। ঠিক আছে? এইটা তুমি মেশিন করো বা পাওয়ার সিস্টেম করো, যাই করো এই পার ইউনিট ছাড়া সম্ভব না। ঠিক আছে? এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি একদম ফর্মুলা থেকে ধরে একদম এক্সাম্পল সহ সব দেখাই দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবা। ঠিক আছে? তো আমাদের আজকের লেকচার এতটুকুই।